প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনাদেরকে দীঘার একটি ভুতুড়ে হোটেলের ঘটনা শোনাবো। যেই হোটেলে আজ থেকে বেশ কয়েক বছর আগে এক গর্ভবতী মহিলাকে ৩ তলার ওপর থেকে ঠেলে ফেলে দেওয়া হয়। তো এই যে মেয়েটি মারা গেল, এরপরেই কিন্তু ওই হোটেলে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করলো। সে এমনই সব ভয়ঙ্কর ঘটনা যা শুনলে আপনারা শিউরে উঠবেন। তো মেয়েটিকে কে মারল, কেন মারল, আর মেয়েটি মারা যাওয়ার পর সে কিভাবে অত্যাচার করা শুরু করলো, এই প্রত্যেকটি কথা জানতে হলে ঘটনাটা শেষ পর্যন্ত শুনুন। নমস্কার, আমি উৎপল ঘটক। প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার মতো আজও আপনাদের জন্য একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি। আজকের এই ঘটনাটি কলকাতার সেক্টর 5 থেকে শুভজিৎ ব্যানার্জি লিখে পাঠিয়েছেন। হ্যাঁ, ঘটনাটা এই শুভজিৎদার সাথেই ঘটেছিল। তো শুভজিৎদা ঘটনাটিকে ঠিক যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই ঘটনাটা পড়ে শোনাচ্ছি। তবে তার আগে বরাবরের মতোই যেটা বলি, গত ভিডিওতে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাদের প্রত্যেকেরই নাম আজকের এই ভিডিও শেষে ঘোষণা করা হবে। আর আজকের এই ভিডিওতেও ঘটনার থেকে একটি প্রশ্ন থাকবে, যেই প্রশ্নের সঠিক উত্তর যারা দিবেন পরবর্তী ভিডিওতে তাদের নামও ঘোষণা করা হবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ঘটনাটা শুরু করি। শুভজিৎদা যা লিখেছেন। হাই উৎপল, আমি শুভজিৎ ব্যানার্জি, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বর্তমানে কলকাতার একটা নামী বেসরকারি সংস্থায় কর্মরত। তো আজ এখন আমি তোমাকে যেই ঘটনাটা বলবো, এই ঘটনাটা গত বছর অক্টোবর মাসে মানে দুর্গাপুজোর ঠিক পরপরই ঘটেছিল। আসলে ওই সময় অফিস থেকে একটা লম্বা ছুটি পেয়েছিলাম। তো এই ছুটিটা পেয়ে ভাবলাম যে একবার দীঘা থেকে ঘুরে আসি। বন্ধু বান্ধবদেরকেও যাওয়ার কথা বললাম, কিন্তু ওরা কেউ যেতে পারল না। তাই ঠিক করলাম যে একাই যাব, একটু নিজের মতন একা সময় কাটাবো। তো কথা মতো হাওড়া থেকে ত্রাম্যলিপ্ত এক্সপ্রেসে চেপে দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দীঘাতে পৌঁছালাম ওই 10টার দিকে। স্টেশন থেকে বেরিয়ে একটা অটো ধরে নিউ দীঘার দিকে এগিয়ে চললাম। তবে যাওয়ার পথে অটো চালককে বলে উঠলাম, ভাই, আমার কিন্তু খুব বেশি ভিড়ভাড়টা ভালো লাগে না, একটু নিরিবিলিতে থাকতেই আমি ভালোবাসি। তো এমন একটা হোটেলে নিয়ে চলো যেখান থেকে সমুদ্র দেখা যাবে, আবার খুব বেশি লোকজনও থাকবে না। অটো চালকটি আমার এমন কথা শুনে ঘাড় নেড়ে সম্মতি জানালো। তবে আমি তখনও জানতাম না যে এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল একটা সিদ্ধান্ত। আমি যদি সেদিন ওই অটো চালককে এই কথাটা না বলতাম, তাহলে হয়তো আমাকে এইরকম ভয়ানক ঘটনার সম্মুখীন হতে হতো না। তো হোটেলে পৌঁছে দেখলাম হোটেলটা একটু বেশি ফাঁকা, লোকজন নেই বললেই চলে। যে দু একজন আছে তারা ওই গ্রাউন্ড ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে, দোতলা বা 3 তলাতে কেউই নেই। আমাকেও গ্রাউন্ড ফ্লোরে রুম দিচ্ছিল, কিন্তু আমি নিইনি। আমি বললাম যে আপনাদের তো উপরে সব রুমগুলোই খালি, তাহলে এক কাজ করুন না, 3 তলার কর্নের দিকের ওই রুমটা দিন। আসলে আমি একটু গল্প টল্প লিখি, তো ওই কর্নের দিকের রুমটা পেলে সমুদ্রটাকে খুব ভালোভাবে দেখতে পাবো, আর সমুদ্রের দিকে তাকিয়ে ঠান্ডা মনে ভালো ভালো গল্পও লিখতে পারবো। তো আমার এই কথা শুনে উনি কেমন একটু আঁচকে উঠলেন। উনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, না না, ওই রুম দেওয়া যাবে না, আপনি অন্য কোনো রুম নিন। আমি কেন ওই রুম দেওয়া যাবে না, কি ব্যাপার, এসব কোনো কিছুই জিজ্ঞাসা করলাম না। নাছোড় বান্দার মতন একটা কথাই বলে উঠলাম, দেখুন, আমি ওই রুম পেলে রুম নেব, নয়তো রুম নেব না।
লোকটা আমার মুখে এই কথাটা শুনে বেশ কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে থাকলো। তারপর কি ভাবলো কে জানে, বলল, ঠিক আছে, আপনি তাহলে কাজ করুন, আপনি একটু বসুন। রুমটা সেরকম তো বাগানো নেই, আমরা লোক পাঠিয়ে একটু বাগিয়ে দিই, তারপর আপনি যাবেন। আমি সম্মতি জানিয়ে ঠিক আছে বললাম। তবে আমি একবারের জন্য এটা ভাবলাম না যে প্রত্যেকটা হোটেলেই এত লোক, তাহলে এই হোটেলটা এত ফাঁকা কেন? আর এই হোটেলের ওই 3 তলার কনের রুমটা ওরা দিতেই বা চাইছে না কেন? সত্যি বলতে সেদিন যদি এই কথাগুলো আমি একবার ভাবতাম, তাহলে হয়তো আমাকে ওই রকম ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হতো না। তো বেশ কিছুক্ষণ পর ওই ম্যানেজার আমাকে বলে উঠলেন, বাবু, আপনার রুম বাগানো হয়ে গেছে, আপনি যেতে পারেন। আমি ওদের রিসেপশনের খাতায় সই করে 2 দিনের অ্যাডভান্স টাকা দিয়ে রুমে চলে এলাম। তবে রুমে ঢুকতেই একটা হালকা স্যাঁতস্যাঁতে গন্ধ পেলাম। বুঝতে পারলাম যে ঘরটা বেশ অনেকদিনই খোলা হয়নি। তো আমি এসবকে অতটা গুরুত্ব না দিয়ে হালকা একটু রেস্ট নিয়ে সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সমুদ্রে স্নান সেরে রুমে এসে আবারও স্নান করলাম, কেননা গোটা গায়েই বালি হয়ে গিয়েছিল। ঘড়ির কাঁটায় সময় তখন ওই 3টা কি 3:30। ড্রেস চেঞ্জ করে হোটেলে দুটো খাওয়া দাওয়া সেরে এবার ওল্ড দীঘায় এলাম। সন্ধেটা এখানেই ঘোরাঘুরি করে রাত 9টার দিকে খাওয়া দাওয়া সেরে আবারও রুমে ফিরে এলাম। রুমে এসে ওই জানালার ধারে বসে একটা গল্প লিখছিলাম। আসলে আমি যেখানেই যাই সেখানেই প্রাকৃতিক সৌন্দর্যের উপর নির্ভর করে 2-একটা গল্প লিখি। তো এই গল্প লেখার সময় কোথা থেকে একটা কালো বিড়াল সোজা ওই জানালার ব্যালকনিতে এসে লাফ মারল। আমি বেশ একটু অবাকই হলাম, কেননা 3 তলার ব্যালকনিতে বিড়াল আসবে কি করে? আর সবচেয়ে বড় কথা, বিড়ালটার চোখের চাউনিটাও কেমন যেন ভয়ঙ্কর। তার একটা চোখের মণি পুরো নীল, আর অন্য একটা চোখের মণি পুরো লাল। আমি জীবনে অনেক রকম বিড়াল দেখেছি, কিন্তু এই প্রথম এরকম একটা বিড়াল দেখলাম। আর তার থেকেও বড় কথা, এই বিড়ালটার মুখে একটা ভয়ঙ্কর রাগ ছিল। সে তার ওই ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে আমার দিকে বেশ অনেকক্ষণই তাকিয়েছিল। তারপর কোন দিকে যে লাফ মেরে চলে গেল ঠিক খেয়াল করতে পারলাম না। তবে আমি ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিলাম না, কেননা আমি জানি যে পৃথিবীতে এমনও অনেক জন্তু আছে যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না। হয়তো এই বিড়ালটিও তাদের মধ্যেই পড়ে। আর এটা তো হতেই পারে যে ওই বিড়ালটি ছাদ থেকে ঝাঁপ দিয়ে নেমে এসেছে। না, আর লেখালেখি করলাম না। লাইট টাইট বন্ধ করে চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়লাম। বেশ অনেকক্ষণই হবে শুয়েছি, ঘুম তখনও আসেনি। এপাশ ওপাশ করছি। ঠিক এমন সময় বাথরুমের ভেতর থেকে জল পড়ার আওয়াজ ভেসে আসতে লাগলো। মনে হলো কেউ যেন জলের ট্যাপটাকে খুলে দিয়েছে। আমি বাথরুমে গেলাম, তবে বাথরুমে গিয়ে দেখি কল বন্ধ, কোথাও জলের কোনো চিহ্নই নেই। সত্যি বলতে এবার একটু বেশ অস্বস্তি লাগতে শুরু করলো। তবে ঠিক এমন সময় আরো একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হলাম। আমার বাম পাশে যেই আয়নাটা আছে, ওই আয়নায় চোখ পড়তেই আমি খেয়াল করলাম যে আমার প্রতিবিম্বটা এক মুহূর্তের জন্য যেন অন্য দিকে তাকিয়ে আছে। মানে আমি দাঁড়িয়েছিলাম বাথরুমের দিকে মুখ করে, আর
আয়নায় আমাকে দেখাচ্ছে যে আমি জানালার দিকে মুখ করে তাকিয়ে আছি। এই অদ্ভুত ঘটনাটা বেশ অনেকক্ষণই ঘটল, প্রায় 4-5 সেকেন্ড। তারপর খুবই আস্তে আস্তে ছবিটা পাল্টে গিয়ে আমি যেভাবে দাঁড়িয়েছিলাম ঠিক তেমনটাই হয়ে গেল। আমি সত্যিই বেশ ভয় পেলাম, তবে ভয় পেলেও কিছু তো আর করার নেই। লাইটগুলোকে জেলে চুপচাপ শুয়ে পড়লাম। ঘুমিয়েও পড়েছিলাম, তবে ওই রাত 3টে নাগাদ একটা অদ্ভুত আওয়াজে ঘুমটা ভেঙে গেল। মনে হলো পাশের ঘরে কেউ কোনো স্টিলের বা কোনো কাঠের বস্তুকে মেঝেতে ঠেলতে ঠেলতে এপাশ থেকে ওপাশে নিয়ে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গেই দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। পাশের ঘরের দরজার দিকে তাকাতেই দেখলাম দরজা বাইরে থেকে চাবি দেওয়া। কিন্তু এটা কি করে সম্ভব? তাহলে ভিতরের ওই আওয়াজগুলো আসছিল কিভাবে? এইসব যখন ভাবছি ঠিক তখনই ছাদের উপর থেকে একটা হাঁটার আওয়াজ ভেসে এলো। আমি তো এবার সত্যিই বেশ অবাক। এই এত রাতে ছাদে কে হাঁটছে? না, আমি আর সময় নষ্ট করলাম না। ঘরে ঢুকে সঙ্গে সঙ্গেই দরজা জানালা বন্ধ করে দিলাম। তবে ঘরে ঢুকতেই কেমন একটা ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করলো। না, সেই রাতে আমি আর ঘুমাতে পারলাম না। সারাটা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিলাম। তবে ওই সারাটা রাত আমি এটা বুঝতে পারছিলাম যে এই ঘরে আমি একা নয়, আমার সাথে আরো কেউ একজন আছে। কেননা আমি সারাটা রাত একটা নিঃশ্বাসের শব্দ শুনতে পেয়েছিলাম। তো পরদিন সকালে আরো একটা অদ্ভুত ঘটনা ঘটল। সকালে বিছানা থেকে ওঠার পরই শরীরটা কেমন যেন ভারী ভারী লাগতে শুরু করলো। মাথাটা পুরো ধরে গিয়েছিল। আর সবচেয়ে বড় এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো, আয়নায় চোখ পড়তেই আমি দেখি আমার ঘাড়ের ঠিক নিচে একটা লালচে আঁচড়ের দাগ। দাগটা অনেকটা নখের আঁচড়ের দাগের মতন। না, আমি আর সময় নষ্ট করলাম না। চোখে মুখে জল নিয়ে রিসেপশনে গেলাম। রিসেপশনে সেই ভদ্রলোকই ছিলেন। আমি ওনাকে একটা কথাই জিজ্ঞাসা করলাম, আচ্ছা সত্যি করে বলুন তো, আপনাদের হোটেলে কি কোনো সমস্যা আছে? ভদ্রলোক জিজ্ঞাসা করে উঠল, কেন, কি হয়েছে? হঠাৎ এমন কথা জিজ্ঞাসা করছেন? আমি ওনাকে সমস্ত ঘটনায় খুলে বললাম, আর গলার নিচে ওই নখের আঁচড়ের দাগটাও দেখালাম। উনি বেশ কিছুক্ষণ চুপ থেকে তারপর বলতে শুরু করলেন, দেখুন, আপনি কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। আমি কিন্তু ওই রুম আপনাকে দিতে চাইনি, আপনি জোর করে নিয়েছেন। আর সত্যি কথা বলাই ভালো, ওই রুমটার একটা ইতিহাস আছে, যেই কারণে রুমটা আমরা বন্ধ করে দিয়েছিলাম। শুনুন, আজ থেকে বেশ কয়েক বছর আগে এই হোটেল বেশ রমরমিয়ে চলতো। সমুদ্রের সামনে হোটেল, তাই বেশিরভাগ লোক সব এই হোটেলেই আসতো। তো এরকমই একদিন এক নবদম্পতি হোটেলে এলো। মেয়েটা প্রেগনেন্ট ছিল। আমি চেয়েছিলাম ওদেরকে নিচে রুম দিতে, কিন্তু নিচে সেরকম রুম ফাঁকা না থাকায় ওদেরকে উপরের ওই 3 তলার কনের রুমটা দিতে হলো। তো এবার দেখুন, ওদের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা তো আমরা জানি না। তবে পরদিন ভোরবেলায় আমাদের নজরে আসে যে মেয়েটি রক্তাক্ত হয়ে ওই পেছনের দিকে পড়ে আছে।
তার পুরো মুখমণ্ডল একেবারে থিতলে গিয়ে সে এক যাচ্ছেতাই অবস্থা হয়ে গেছে। আর পেটে যেহেতু বাচ্চা ছিল, তাই পেটেও আঘাত লাগার কারণে অস্থান জায়গা দিয়ে রক্ত বেরিয়ে আসছে। তো এই জিনিসটা আমাদের নজরে আসে ওই ভোর 4টের দিকে। আমরা যখন জানতে পারি যে এইরকম ঘটনা ঘটেছে, তখনই আমরা মেয়েটির হাজব্যান্ডের খোঁজ করি, কিন্তু তাকে আমরা পাই না, মানে সে কেটে পড়েছে। তো আমরা এরপর যখন পুলিশকে ডাকলাম, যখন পুলিশ এসে ওই 22-23 মানে পাশের রুমগুলোতে যারা ছিল তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ শুরু করলো, তখন জানতে পারলাম যে রাত্রেবেলায় নাকি ওদের মধ্যে একটা ঝগড়াঝাটি বা চিল্লামিল্লি হচ্ছিল। তো এরা ভেবেছিল যে স্বামী স্ত্রীর মধ্যে তো এরকম হয়েই থাকে, হয়তো নিজেরাই মিটিয়ে নেবে, কিন্তু এমনটা যে ঘটবে সেটা কেউই কল্পনা করেনি। তো এই যে এই চব্যটা হলো, এরপর থেকেই ওই রুমটাতে যাদেরকেই থাকতে দিয়েছি তাদের প্রত্যেকের সাথেই বিভিন্ন রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করলো। প্রত্যেকটা টুরিস্টই আমাদের কাছে এসে কমপ্লেন করতে থাকলো। তো এই জন্য আমরা ওই রুমটা পুরোপুরি বন্ধই করে দিলাম। হোটেলে একটা বড় করে পুজোর আয়োজন করলাম, কিন্তু তারপরেও সেই একই রকম ঘটনা। ছাদে রাতের বেলায় নুপুর পরে হাঁটার আওয়াজ, বারান্দায় কারো দৌড়ানোর আওয়াজ, গভীর রাতে আচমকা কোনো মহিলার কান্নার আওয়াজ। মানে আস্তে আস্তে এই হোটেলটা একটা ভুতুড়ে হোটেল হয়ে গেল। মানুষের মুখে মুখে হোটেলটা নিয়ে খারাপ বদনাম আসতে থাকলো। গুগল রিভিউতেও হোটেলটার রেটিং কমতে থাকলো। তো এইসব 7-5 কারণে বর্তমানে হোটেলটাই সেরকম আর লোকজন খুব একটা আসে না। তো আমি আপনাকে এখনো একটা কথাই বলবো, আপনি এক কাজ করুন, আপনি নিচে চলে আসুন, নিচে অনেক রুম খালি আছে, কোনো অসুবিধা হবে না। আমি বললাম, ঠিক আছে, তাহলে তাই করুন। তো আমি ব্যাগ নিয়ে নিচে চলে এলাম। সারা রাত যেহেতু ঘুম হয়নি, তাই মুখটুক ধুয়ে দুটো খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ঘুম দিলাম। ঘুম ভাঙলো ওই 3টার দিকে। তো হোটেলেই স্নান টান সেরে বাইরে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে চলে গেলাম মোহনা দেখতে। ফিরলাম ওই সন্ধ্যে 7টা কি 7:30 হবে। আসার সময় একটা বিরিয়ানির প্যাকেট এনেছিলাম। খেতে বসবো ঠিক এমন সময় মা ফোন করলো। তো রুমের ভিতরে সেরকম নেটওয়ার্ক পাচ্ছিলাম না, তাই রুমটাকে বাইরে থেকে চাবি দিয়ে বাইরে বেরিয়ে এলাম। মায়ের সাথে বেশ অনেকক্ষণই কথা বললাম। তারপর আমার এক বন্ধু সুজয়, সে ফোন করলো। ওর সাথেও বেশ অনেকক্ষণই কথা বললাম। এইভাবে মোটামুটি প্রায় আধা ঘন্টা কেটে গেল। আমি আবারও রুমে এলাম। রুমে এসে এবার ওই বিরিয়ানিটা খাবো। প্যাকেটটা খুলছি, দেখি শুধু মাংসের হাড় আর সামান্য কিছু বিরিয়ানি পড়ে আছে। কিন্তু এটা সম্ভব কিভাবে? দরজা তো আমি বাইরে থেকে চাবি দিয়ে গিয়েছিলাম, আর জানালাও তো বন্ধ। তাহলে না, আমার বুঝতে আর বাকি রইল না। আমি সঙ্গে সঙ্গেই রিসেপশনে এসে ওই ভদ্রলোককে এই ঘটনার কথা বললাম। উনি কিন্তু আমার এই কথাগুলো কোনোভাবে মানতে চাইলেন না। উনি বললেন, দেখুন, উপরের ওই কর্নার রুমটাতে সমস্যা আছে এটা আমি মানছি, কিন্তু এই রুমে কোনো সমস্যা নেই। তবে আপনি যা বলছেন তাতে করে আমার যা মনে হচ্ছে, আপনি ওই উপরের রুমে গিয়েছিলেন বলেই ওই আত্মা আপনার মনে হয় পিছু নিয়েছে। এতে তো আমাদের কোনো কিছু করার নেই। আপনাকে আমি বারবার করে বারণ করেছিলাম। যাই হোক, একটা কাজ করুন, রাতটা যা হোক করে একটু কাটিয়ে নিন। আমি দেখছি কাল সকালে যদি কিছু ব্যবস্থা করতে পারি। তো কি আর বলবো, বিরিয়ানি তো আর খাওয়া হলো না, তাই সামনের হোটেল থেকে দুটো খেয়ে এসে চুপচাপ শুয়ে পড়লাম। ঘুম
কিছুতেই আসছিল না। এই প্রত্যেকটা কথা বারবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। মনে মনে ঠিক করলাম যে না, অনেক হয়েছে, কাল সকালে বাড়ি ফিরব। তো এইসব যখন ভাবছি, ঠিক তখনই একটা মহিলা কণ্ঠের কান্নার আওয়াজ শুনতে পেলাম, যেই আওয়াজটা আমার রুমের ভিতর থেকে আসছিল। আমি তো এবার সত্যিই বেশ ভয় পেয়ে গেলাম। রীতিমতো ঘামতে শুরু করলাম। না, আমি আর সময় নষ্ট করলাম না। দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। তবে এই বাইরে বেরোতেই আমি খেয়াল করলাম যে সিঁড়ির কাছে দেওয়ালটায় একটা মহিলার ছায়া পড়ছে। মানে কোনো মানুষ দাঁড়িয়ে থাকলে তার যেমন ছায়া পড়ে, ঠিক সেই রকম। আমি ওদিকে আর না তাকিয়ে সঙ্গে সঙ্গেই রিসেপশনের দিকে দৌড় দিলাম। তবে রিসেপশনে তখন কেউই ছিল না। রাতও যে খুব একটা হয়েছে তাও নয়। খুব জোর হলে 12টা কি 12:30 বাজবে। কি যে করব কিছুই বুঝতে পারছিলাম না। তবে রুমে আর না ফিরে গিয়ে ওই রিসেপশনে বসে পড়লাম। কিছুক্ষণ হবে বসেছি। ঠিক এমন সময় হঠাৎ করেই কারেন্টটা চলে গেল। একটা পচা আষ্টে গন্ধ নাকে ভেসে আসতে লাগলো। আমি তো ভয়ে এবার ঠক ঠক করে কাঁপতে শুরু করলাম। ফোনটা যেহেতু কাছে ছিল, তাই ইউটিউবটা ওপেন করে হনুমান চালিসা চালিয়ে দিলাম। আর মনে মনে জয় বজরংবলী, জয় বজরংবলী একটানা বলতেই থাকলাম। এভাবে মোটামুটি মিনিট 10 যাওয়ার পর কারেন্টটা এলো। সেই পচা আষ্টে গন্ধটা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। আমি মনের মধ্যে একটু সাহস পেলাম। তবে রুমে আর ফিরলাম না। সারাটা রাত ওখানে কাটিয়ে দিলাম। তবে পরদিন সকালে যখন ওই ম্যানেজার এলো, তখন তাকে বেশ কয়েকটা কথা শুনিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। তবে এখানেই শেষ নয়। বাড়ি ফেরার পরেও প্রতিদিন রাতেই উল্টো পাল্টা স্বপ্ন দেখতে থাকলাম। আমি দেখতাম যে একজন প্রেগনেন্ট মহিলাকে তার স্বামী উপর থেকে ঠেলে ফেলে দিচ্ছে। মহিলাটি চিৎকার করতে করতে নিচে পড়ছে। তারপর আবারও মহিলাটি আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে। মানে কিসব যে উল্টোপাল্টা স্বপ্ন দেখতাম তা বলে বোঝাতে পারবো না। তো মাকে আমি এইসব কথাগুলো বললাম। মা আমাকে আমাদের গুরুদেবের কাছে নিয়ে গেলেন। উনি একজন কালী সাধক। উনি আমাকে একটা মাদুলি করে দিলেন। আমি সেদিনই ওই মাদুলিটা ধারণ করি। না, তারপর থেকে আর কোনো উল্টোপাল্টা স্বপ্ন দেখিনি। আর আমার সাথে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেওনি। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। হোটেলটার নামটা ভিডিওতে বললাম না, কারণ বুঝতেই পারছেন এতে করে অনেক আইনি সমস্যা হতে পারে। তবে আপনারা যদি কেউ হোটেলের নামটি জানতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আমাকে মেল করবেন। আমি অবশ্যই সেখানে হোটেলটির নাম জানিয়ে দেব। তো যাই হোক, চলুন শুনে নিই আজকের প্রশ্ন আর দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। তার আগে একটা কথাই বলবো, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত 8টায় এই চ্যানেলে এইরকম সত্যি ভৌতিক ঘটনা আসতেই থাকে। তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন।
আজকের প্রশ্ন, ঘটনাতে একটি খাবার জিনিসের নাম বলা হয়েছে যেটি শুভজিৎ দা খেতে পারেনি, তো সেটি কি খাবার ছিল? উত্তর লেখার নিয়ম তো জানেনই। প্রথমে নিজের নাম, তারপর কোথা থেকে ঘটনাটি শুনছেন এবং অবশেষে প্রশ্নের উত্তর। তো চলুন এবার দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন বাঁকুড়া থেকে প্রিয়াঙ্কা দে, নাগেরবাজার থেকে সৌজাত্য ঘোষ, মদনমোহন তলা থেকে শুভজিৎ মণ্ডল, কলকাতা থেকে মমতা মুখার্জি ও সৃজিতা ব্যানার্জি, বালুরঘাট থেকে মান্টি দে সরকার, গুয়াহাটি থেকে পূজা গুহ, কন্যগর থেকে দিশা বোস, বেলঘরিয়া থেকে কুশল দাস ও সুমন দত্ত, সাঁতরাগাছি থেকে রিকা, পশ্চিম মেদিনীপুর থেকে অনন্যা ভৌমিক এবং সর্বশেষ দিয়া দাস, মায়া সরকার ও সায়ন চৌধুরী। তো চলুন আবারও দেখা হবে সোমবার রাত 8টায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।